আজকে আমরা আলোচনা করব গণিতের মৌলিক ধারণা অঙ্ক। অঙ্ক কাকে বলে? হিসাব নিকাশের জন্য যে আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে অঙ্ক বলে। আমরা আমাদের হিসাব নিকাশের জন্য মোট 10টি অঙ্ক ব্যবহার করি। ইংরেজিতে ডিজিট বলা হয়। ডিজিট, ডিজিট, ডিজিট মানে অঙ্ক। ডিজিট অর্থ অঙ্ক। তাহলে আমরা এটা জানতে পারলাম যে হিসাব নিকাশ বা গণিতে আমরা টোটাল অঙ্ক ব্যবহার করবো কয়টি? 10টি। 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 0। এর মধ্যে প্রথম 9টি 1 থেকে 9, এই 9টি ডিজিট হচ্ছে সার্থক অঙ্ক বলে। আর 0 হচ্ছে অভাববিয়োগ অঙ্ক বা অ্যাসিস্ট্যান্ট ডিজিট, সহকারী অঙ্ক বলা হয়। তাহলে অঙ্ক কাকে বলে? হিসাব নিকাশের জন্য আমরা গণিতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি এই চিহ্নগুলোকে অঙ্ক বলা হয়। আর গণিতে আমরা টোটাল 10টি ডিজিট ব্যবহার করি। এর মধ্যে 9টি ডিজিট হচ্ছে তোমার সার্থক অঙ্ক, আর 0 হচ্ছে সহকারী অঙ্ক। আমরা সংখ্যা কি দিয়ে তৈরি করি? আমরা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করি। যেমন সংখ্যা হতে পারে 2 অঙ্কের সংখ্যা হতে পারে, 1 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, 3 ডিজিটের। তাহলে 2 অঙ্কের সংখ্যা আমরা যে সংখ্যা লিখি, এই সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে 10 গুণিত ভিত্তিতে। কি গুণিত ভিত্তি? আমরা 10 গুণিত ভিত্তিতে সংখ্যা লিখি। যেমন আমি এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখছি 120 বা 120 লিখছি। এই 120 হচ্ছে তোমার 120 3 অঙ্কের একটি সংখ্যা। তাহলে আমরা আবার এখানে আমি 2 লিখলাম। 2 হচ্ছে 1 অঙ্কের একটি সংখ্যা। এজন্য বলা হচ্ছে যে সকল অঙ্ককে সংখ্যা বলা যাবে, সকল সংখ্যাকে অঙ্ক বলা যাবে না। সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে 10 গুণিত ভিত্তি। আমরা দেখলাম এখানে 3201 লিখছি আমি। আমরা ডান থেকে বাম দিকে যত দূরে যাই সংখ্যার মান তত 10 গুণ করে বৃদ্ধি পায়। এজন্য আমাদের সংখ্যা লেখার পদ্ধতিকে বলা হয় 10 গুণোত্তর ভিত্তি। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে সংখ্যা কি দিয়ে লিখি? অঙ্ক দিয়ে তৈরি করি। আর সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে আমাদের 10 গুণোত্তর ভিত্তি। আর তাহলে আমরা এটা 120 হচ্ছে 3 অঙ্কের একটি সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের একটি সংখ্যা, এটা 1 অঙ্কের একটি সংখ্যা, এটা হচ্ছে 1 অঙ্কের একটি সংখ্যা। আমরা স্থানীয় মান শিখব এবার। কোন অঙ্কের নিজস্ব মানকে বা সূত্রীয় মানকে স্থানীয় মান বলে। আমি বলছি যে এটা 120, এটা কিভাবে 120 হলো এটা আমরা এখন দেখব। আমি একটু আগে বলেছি যে আমি বলছিলাম যে ডান দিক থেকে বাম দিকে যত দূরে যাওয়া যায় আমরা ডান দিকে প্রতিবার 10 গুণ করে সংখ্যার মান বৃদ্ধি পাই। এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। 0 একক মানে 0, আবার 10 গুণ বৃদ্ধি করব 2 10, তাহলে কত হলো 20। এবার 1 শতক, আবার 10 10 100, 100 ধরে নেব, তাহলে হলো 100। তাহলে আমরা বুঝতে পারলাম যে 120। তাহলে আমাকে যদি কেউ বলে যে এটা 120, আমরা এটা বলে দেব যে 120। তাহলে আমরা যে সংখ্যা লিখি কি দিয়ে? অঙ্ক দিয়ে। আর সংখ্যা লেখার পদ্ধতি হচ্ছে 10 গুণিত লিখি। ডান থেকে বাম দিকে যত দূরে যায় সংখ্যার মান তত 10 গুণ করে বৃদ্ধি পায়। আমরা এটা শিখব। এখন ছোটদের জন্য বিশেষ করে সবার প্রাথমিক জ্ঞান থাকা দরকার। আমরা সংখ্যার বানান করে বলতে পারি না। এই যে একটা ডিজিট লিখছি, এত নাম্বার লিখছি সংখ্যা, এই সংখ্যাটা কি দিয়ে তৈরি করলাম? আমি অঙ্ক দিয়ে। আরেকটা কথা বলা হয়নি, 0 গুণন সার্থক অঙ্কে শুধু ডান দিকে বসে ও সার্থক হতে পারে, ওর মান প্রকাশ করতে পারে। আমি যদি এখানে 1 লিখছি, এখন যদি 0 দিই বাম পাশে, তাহলে শূন্যের কোনো ভূমিকা নেই। 0 শুধু কোনো সার্থক অঙ্কের ডান দিকে বসে ও সার্থক হতে পারে। এই জন্য 0 হচ্ছে সহকারী অঙ্ক বা সহকারী ডিজিট, অ্যাসিস্ট্যান্ট ডিজিট বলা হয়। এখন এই যে সংখ্যাটা, আমরা যে কোনো সংখ্যাকে অঙ্কে লিখতে পারি, সংখ্যায় লিখতে পারি। আমরা দেশীয় পদ্ধতিতে যদি সংখ্যা বলতে চাই, বানান করে বলতে চাই, তাহলে একক, দশক, শতক। প্রথমে 3 অঙ্কের পরে আমরা একটা কমা চিহ্ন দেব, তারপর 2 অঙ্কে, তারপরে আবার 2 অঙ্ক, তারপরে আবার বাকি আবার 3 অঙ্ক দিয়ে শুরু হবে। তাহলে প্রথম হচ্ছে একক, দশক, শতক। এই দুটো হাজারের ঘর, এই দুটো লক্ষ, বাকি সবাই কোটির ঘর, কোটির ঘর। তাহলে আমরা বুঝতে পারলাম যে শতক যখন হাজারের ঘরে আসবো, আমরা হাজারের ঘর, আর এটা হচ্ছে লক্ষের ঘর, আর কোটির ঘর। লক্ষের ঘরে আমরা শতক, হাজার উজু, হাজার এটা উজু, আর লক্ষ নিযুত,
বাকি কোটি ক্ষেত্রে আবার একক দশক শতক চলতে থাকবে। এই সংখ্যাটা যদি আমি বলি তাহলে আমরা বলবো আবার এখানে আবার কোটি ঘরে যখন আসবে তখন আবার 3 ঘর আগের মতো করে 3 2 2 চলতে থাকবে। তাহলে শতক হাজার একক দশক শতক হাজার 2626 কোটি 45 লক্ষ 26,524 লক্ষ। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যাকে আমরা কি করতে পারবো, এখন অঙ্ক থেকে সংখ্যা লিখতে বা বানান করে বলতে পারবো, কথায় বলতে পারবো। আর কথা থাকলে আমরা অঙ্কে লিখতে পারবো। এরকম একটা ডিজিট আরেকবার যদি দিই আমি, তাহলে 3 2 0 0 4 5 6 7 8 9 আমরা এটা দেশীয় পদ্ধতিতে কথা বলবো। তাহলে প্রথম থেকে আবার 3 ঘর 2 ঘর 2 ঘর পরে সব কোটি, তাহলে 320 কোটি। এখন লক্ষের ঘরে একক দশক, তাহলে নিযুত এই যে শতক হাজার হাজার উজুত নিযুত লক্ষ শতক হাজার উজুত লক্ষ নিযুত নিযুতের ঘরে শূন্য, তাহলে আমরা এখানে কোনো উচ্চারণ করব না। 320 কোটি 4,56,789 আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমরা এটা যদি দেখি আরেকবার বলি আমি 320 এই সব কোটি যদি যত বাড়াবো 6320 কোটি, এটা চেঞ্জ হবে না। 56,789 আরেকবার বলি 632 কোটি 6,320 কোটি 4,56,789। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে দেশীয় পদ্ধতিতে আমরা কথা বলতে শিখলাম, তাই এটা চেষ্টা করলে পারা যাবে, তোমরা করতে পারবে। এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যাকে কথা বলতে পারবো। আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কতগুলো হিসাব করব, এখানে শুধু আমাদের একক দশক শতক আন্তর্জাতিক পদ্ধতি। এবার শতক এটা হাজার, এটা মিলিয়ন, এটা বিলিয়ন। বিলিয়নে কত আসবে, এটা খুবই সহজ। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় যে কোনো সংখ্যাকে কথা বলাটা অনেক সহজ। তাহলে আমরা এটা মিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন, বিলিয়ন, এটা হচ্ছে মিলিয়ন, মিলিয়ন, এটা হচ্ছে হাজার। তাহলে আমরা বলবো আমার এত টাকা আছে, তাহলে 699 বিলিয়ন 786 মিলিয়ন 710 হাজার 686 টাকা আছে, বা এত ডলার টাকা আছে, আমরা সহজেই বলতে পারবো। আরেকটা কথা বলা হয়নি, যেমন আমরা এই সংখ্যাটাকে যখন কথা বলবো শতক হাজার উজুত, তাহলে এক উজুত এটা যদি স্থানীয় ভাষায় এক উজুত সমান কত আসছে আমরা এখান থেকে পাবো, মুখস্থ করার দরকার নেই। তাহলে 4 একে 4 4 4 10 10 10 বাড়াচ্ছি, তারপর 8 100 100 দ্বারা গুণ 800, এবার 6000, এবার 1000 দ্বারা গুণ 1000 দ্বারা গুণ, তাহলে 6000। এবার হলো আবার আমরা 7, এবার 10000, এর সাথে 10 গুণ, তাহলে 10000 70000 70000। তাহলে আমরা জানলাম এক উজুত সমান কত হাজার, কত জানলাম, এক উজুত সমান 10000, 10000 10000। এটা আমরা একটা জিনিস জানলাম, এটা আমরা ভুল করি। আবার এখানে দিলাম, তাহলে হাজার উজুত একক দশক শতক হাজার উজুত লক্ষ 78 লক্ষ হইল। এবার এটা 7 নিযুত, তাহলে এবার 8 যদি দিই আমরা 8 1 লক্ষ দ্বারা গুণ, একক দশক শতক হাজার একক দশক শতক হাজার উজুত লক্ষ, এই 8 লক্ষ 6টা শূন্য 3 2 5 শূন্য 3 2 5 শূন্য 8 লক্ষ হয়ে গেল। এবার 7 কি নিযুত, তাহলে লক্ষ নিযুত, এক নিযুত সমান 10 লক্ষ, একক দশক শতক হাজার উজুত লক্ষ 10 লক্ষ, তাহলে 7 10 70 লক্ষ, একক দশক শতক হাজার উজুত লক্ষ 70 লক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম 78 লক্ষ 76,844। তাহলে আমি এটা জানলাম যে এক নিযুত সমান কত লক্ষ, 10 লক্ষ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এক উজুত সমান 10,000 আর এক নিযুত সমান 10 লক্ষ। আমরা আলোচনা করলাম অঙ্ক সংখ্যা কাকে বলে। তাহলে আমাদের গাণিতিক হিসাবের জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নগুলো হচ্ছে অঙ্ক। মোট অঙ্ক হচ্ছে 10টি, 9টি হচ্ছে সার্থক অঙ্ক, 0 হচ্ছে প্রভাব জ্ঞাপক অঙ্ক বা সহকারী অঙ্ক। আর স্থানীয় মান কোনো সংখ্যার মধ্যে অঙ্কের নিজস্ব মানকে স্থানীয় মান বলে। আমরা স্থানীয় মান জানলাম। গুণনীয়ক এবং উৎপাদক নিয়ে আমাদের সবচেয়ে বড় কথা। গুণনীয়ক 7, 1 গুণন 7, গুণ্য আর গুণ, গুণ্য আর গুণক, গুণ করে কি পাওয়া যায়, গুণফল পাওয়া যায়। তো গুণ্য আর গুণকের অপর নাম হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর।
তাহলে আমরা এটা জানলাম গুণ বা গুণকের অপর নাম গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর। তাহলে সাথে আমরা বাস্তব সংখ্যার ক্লাসে আমি বলছিলাম যে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক স্বাভাবিক সংখ্যা বলা হয়, আর শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা বলা হয়। শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে এক অপেক্ষা বড় এগুলো হচ্ছে আমরা কি সংখ্যা লিখতেছি? স্বাভাবিক সংখ্যা। আমি প্রশ্নগুলো লিখে দিই 1 2 3 4 5 6 7 8 এগুলো চলতে আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে শুরু আমরা জানলাম শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যাকে ধনাত্মক স্বাভাবিক সংখ্যা বলে। এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা গুণনীয়ক মাত্র দুইটি, যেমন 2 এর গুণনীয়ক কয়টি? 1 আর 2। 4 এর গুণনীয়ক 1 গুণন 4 2 গুণন 4 1 2 4। আবার 10 এর গুণনীয়ক দেখি 1 গুণন 10 2 গুণন 5 1 2 5 10। তাহলে 10 এর গুণনীয়ক হচ্ছে কয়টি? 4টি। গুণনীয়ক বা উৎপাদক আবার দুই ধরনের, মৌলিক এবং যৌগিক। সংখ্যাগুলোকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, মৌলিক এবং যৌগিক। এখন মৌলিক এবং যৌগিক যে ভাগ করবো সেগুলো অবশ্যই এক অপেক্ষা বড় সংখ্যাগুলোকে, স্বাভাবিক সংখ্যা এক অপেক্ষা বড় সংখ্যাগুলোকে আমরা মৌলিক এবং যৌগিক হিসেবে ভাগ করি। মৌলিক সংখ্যা বা বেসিক নাম্বার, আর যৌগিক সংখ্যা মানে ফান্ডামেন্টাল আর্টিফিশিয়াল নাম্বার। তাহলে এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা গুণনীয়ক মাত্র দুইটি, এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেটা মৌলিক সংখ্যা। আর এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটি ছাড়া আরো একাধিক গুণনীয়ক আছে, সেটা হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এখন আমরা গুণ্য আর গুণক, তাহলে আমরা জানলাম যে মৌলিক সংখ্যার সংখ্যা কয়টি? দুইটি। গুণ্য এবং গুণকের অপর নাম উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর। তাহলে আমরা গুণনীয়ক বা উৎপাদক জানলাম। যেমন আমরা 10 এর যদি 1 গুণন 10 5 দুগুণে 10, তাহলে এখানে 10 এর গুণক 2 এবং 5 এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক, আর 10 হচ্ছে যৌগিক গুণনীয়ক। আর এক হচ্ছে যেহেতু যে কোনো 2 7 এবং 10 এর মধ্যে এক এরও কাছে গুণনীয়ক আছে, এরও কাছে আছে, তাহলে এক হচ্ছে তোমার যে কোনো সংখ্যার সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা কিভাবে আবার সহমৌলিক সংখ্যা বের করতে পারি? কি মৌলিক সংখ্যা? দুইটি সংখ্যার মধ্যে যদি কি মৌলিক কি সংখ্যা? সহমৌলিক সংখ্যা। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়কের মিল না থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক। যদি আরো কোনো সংখ্যা, যেমন 8 দিলাম, 8 1 গুণন 8 4 দুগুণে 8, তাহলে দেখতেছি 10 এবং 8 আবার সহমৌলিক হবে না, কারণ এক বাদ দিয়ে আরো 2 এর মিল আছে, গুণনীয়ক 2 এর মিল আছে, তাহলে 10 এবং 8 পরস্পর সহমৌলিক হবে না। যদি যে দুটি সংখ্যার মধ্যে আমরা সহমৌলিক হিসাব করব তাদের গুণনীয়কগুলোর মধ্যে যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়কের মিল না থাকে তাহলে তারা পরস্পর সহমৌলিক। আর যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়কের মিল থাকে তাহলে ওরা সহমৌলিক হবে না। তাহলে আমরা সহমৌলিক মৌলিক সংখ্যা বুঝলাম, যৌগিক সংখ্যা বুঝলাম। আজকের আলোচনা আমার এই পর্যন্ত। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।